অ্যাকচুয়ালি আই এম এ ডক্টর। আমি আপনাদের এই ইঞ্জিনিয়ারিং পরিবেশে কি বলবো আমি জানি না, তবে আমার নিজস্ব কিছু অনুভূতির কথা আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি এসেছি। যে সময় অল্প সময়, কাজে আমি মনে হয় আমার কথাগুলি আগে শেষ করি, তারপরে যদি কথা কিছু বলা থাকে তাহলে বলবো। প্রত্যেকটা মানুষই তার জীবনে সফল হতে চায়, তার এডুকেশন লাইফে সফল হতে চায়, তার প্রফেশনাল লাইফে সফল হতে চায়, তার ফ্যামিলি লাইফে সফল হতে চায়, তার সোশ্যাল লাইফে সফল হতে চায়। আর প্রত্যেকটা স্টেপে কিভাবে সফল হওয়া যায় তার মূল মন্ত্রটা কি? প্রথমে যদি আমরা এডুকেশনাল লাইফ থেকে আসি, এডুকেশন আসলে আমাদের একটা ব্রেইন ওয়ার্ক, মেন্টাল ওয়ার্ক। আমরা দেখি আমরা ব্রেইনটা কিভাবে কাজ করে। আমরা যদি ব্রেইনের ইলেকট্রনিক অ্যাক্টিভিটিকে আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখা যায় বিভিন্ন ওয়েভ ফর্মে আসে। 4টা ওয়েভ ফর্ম দেখা যায়, আলফা, বিটা, থিটা এবং ডেল্টা। এর ভিতরে সবচেয়ে বেনিফিশিয়াল ফর দ্য লার্নিং ইজ দ্য আলফা অ্যান্ড থিটা ওয়েভ। Alpha wave is the wave between 8 to 30 in frequency, and amplitude is high. And this is the wave form at which we learn, we analyze, we can correlate, we can memorize. Everything happens in this form of brain waves. Theta wave promotes actually intuition, emotional insight, creativity and visualization. If we want to visualize something, it needs a theta wave. There are many options how to create this alpha waves. So a student try to keep his brain at such a level so that alpha waves is more, so that he can learn more, he can memorize more, he can reorganize more. Something like that will happen in the brain. That one study is shown, you can see it in the internet, that if anybody recites Quran or if anybody listens Quran, the brain shows alpha waves more than the other waves. So it helps in the, if anybody have a deep meditation like Salah, and if anybody have a deep prayer, dua, all these activities improves the alpha waves in the brain, which is helpful for the learning. So we must know আমাদের এই আলফা ওয়েভটা কি কি কারণে আমাদের চলে যায় আপনি সহজেই আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। যদি আমি কারোর সঙ্গে একটু ঝগড়া করি, যদি আমি কারোর সঙ্গে খুব রাগান্বিত হই, যদি আমি কখনো অশ্লীলতা করি, দেখবেন আমাদের ব্রেনটা কিন্তু তখন আর ওয়ার্ক করে না। আপনি দেখবেন যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আপনি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, তখন সেই সময় আর পড়াশোনা ঢোকে না, মাথায় কিছুই ঢুকতে চায় না, তখন আর মেমোরি তো হয়ই না। তো কাজে এই জিনিসগুলো থেকে আমরা যাতে অ্যাভয়েড করতে পারি, ইভেন ইফ ইউ আর স্পিক ইল অফ আদার্স, এনি ব্যাড থিংস, যে কোনো জিনিস, যে কোনো খারাপ জিনিস আমার মাথায় যদি ঢোকে, তাহলে পরে আমার মাথার যে আলফা ওয়েভটা এলিমিনেট হয়ে যায়। সো দ্যাট একটা স্টুডেন্টের কি করা উচিত, সমস্ত খারাপ গুণগুলি থেকে বেঁচে থাকা দরকার। তাহলে আমার মনে হয় সে লার্নিংটা ভালো করতে পারবে। ইট ইজ সায়েন্টিফিক্যালি প্রুভড। যদি ভালো কাজ করি, ভালো চিন্তা করি, ভালো আপনি দেখবেন যদি কাউকে একটা গরিব মানুষকে আপনি খাওয়ালেন, আপনার ব্রেইনে কিন্তু একটা সুদিং ইফেক্ট আসে, যে ইফেক্টটা অনেকক্ষণ লাস্টিং করে। ইভেন অনেকদিন পরেও আপনি কেন রিকনসিডার করেন, ওই গরিব মানুষটাকে আমি হেল্প করেছিলাম। এই যে একটা অনুভূতি আপনার ব্রেইনে কাজ করে, এটাই কিন্তু আবহাওয়া। যে কোনো ধরনের আপনি একজনকে খুব রাগান্বিত হয়েছেন, সে ভুল স্বীকার করলো, আপনি তাকে ক্ষমা করে দিলেন। যেই আপনি ক্ষমা করে দিলেন, দেখবেন ব্রেইনের সমস্ত চাপটা কমে গেল। কি হলো, এটা কোথায় গেল? দেখবেন যে চাপটা আপনার মাথায় ছিল, আপনি ক্ষমা করে দিচ্ছেন, আপনার মাথাটা দেখবেন ঠান্ডা হয়ে গেল, রিল্যাক্সড হয়ে গেল। দ্যাট মিন্স আলফা ওয়েভ ইজ কামিং ইন ইওর ব্রেইন।
so that it is helpful for them. All the good behaviors of the body, all the good behaviors in the human being develops alpha wave in your brain, which is very helpful for learning. এই কথাগুলি বলা খুব সহজ, কিন্তু করা খুব কঠিন। অথবা এই কথাগুলি আমরা অ্যাটেন্ড করলাম, এর সাথে সাস্টেইন করা, লেগে থাকাও কঠিন। কি করলে এটাকে আমরা আমাদের এর ভিতরে থাকবে, কি করলে এই ব্যাড বিহেভিয়ার গুলো আমার থেকে চলে যাবে এবং গুড বিহেভিয়ার গুলো আমার ভিতরে আসবে। আমি অনেক চিন্তা করেছি, কোনো কিছুতেই পাইনি এক্সেপ্ট রিলিজিয়াস বিলিফ আপনাকে মনে হয় এই খারাপ জিনিস থেকে দূর করতে এবং ভালো জিনিস ঢোকাতে সহায়তা করে এবং এর সাথে লেগে থাকতে সহায়তা করে। একটা ছোট্ট এক্সাম্পল আমার জীবন থেকে বলি। I have the opportunity to study in Dhaka College and Schools as well as Dhanmondi Boys School from 72 to 77. সবচেয়ে ভালো স্কুল ইন দ্য ঢাকা সিটি, সবচেয়ে ভালো টিচার, সবচেয়ে ভালো পরিবেশ। আমার চাচার বাসায় আমি থাকতাম, আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, সেই 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 কারণে আমাকে চাচার বাসায় থাকতে হতো। চাচাতো ভাই ছিল, টিভি ছিল, সেই সময় মরিস প্ল্যানার গাড়ি ছিল, বনানীতে বাড়ি ছিল, কাজেই পরিবেশটা অনেক সুন্দর। কিন্তু আমার রেজাল্ট তত ভালো ছিল না। আমি ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, বৃত্তি কিন্তু পাইনি। ক্লাস 7-এ আমি একটা গ্রামের স্কুলে চলে যাই, চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ, একটা অজপাড়াগার স্কুল, পাকশিতে, নাম হয়তো শুনে থাকবেন। তো সেখানে আমি চলে যাই আমার নানি বাড়িতে। অর্ডিনারি স্কুল, ভিলেজ স্কুল, টিচারও অত ভালো না, কিন্তু আশ্চর্যজনক ভাবে এখানে আমার রেজাল্ট ভালো হতে থাকে। ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষাতে বৃত্তি পাই। এসএসসিতে ম্যাট্রিক পরীক্ষায় তখন আমাদের মেধা তালিকা দিত, 20 জনের মেধা কম্বাইন্ড মেরিট লিস্টে আমি 15তম স্থান অধিকার করি সেই অজপাড়াগার স্কুল থেকে। কেন? কোশ্চেন ইজ কেন? আমি অনেক চিন্তা করেছি ভাই। তারপরে আমার একটা উত্তর আমার কাছে এসেছে, ক্লাস 8 থেকে আমার জীবনে কিছু পরিবর্তন দেখা যায়। আমি রিলিজিয়াস মাইন্ডেড হতে থাকি। তার 3টা কারণ ছিল। আমার বন্ধু ছিল 2জন, আর একটা বই ছিল আমার স্কুল থেকে দিয়েছিল। সেই বইটা প্রায় 100 অলিয়া উলিয়াদের ঘটনা সম্বলিত বই, খুব ভালো লাগতাম। আমি যখন লেজার পিরিয়ডে দুপুরে একটু খাওয়া দাওয়ার পরে পড়তাম, অনেকগুলো ঘটনা থাকতো, এত সুন্দর সুন্দর ঘটনা, এগুলি আমাকে খুব মানে ভালো লাগতো। আর আমার এক বন্ধু ছিল, সেও কিছু বই দিত, সেটা পড়তাম। আরেক বন্ধু ছিল, সে একজন পীর সাহেবের ছিলেন, উনি কিছু অধিফা করতেন, আমি ওনার সাথে সাথে অধিফা করতাম। এইরকম একটা আমার জীবন ক্লাস 8 থেকে শুরু হয়। মনে হয় দিস ইজ দ্য রিজন বিহাইন্ড হোয়াই এই গুড কোয়ালিটি গুলি আমার ভিতরে এসেছিল, ব্যাড কোয়ালিটি গুলি কোথায় চলে গেছিল। সেই কারণেই ওই অজপাড়াগার স্কুল থেকেও করতে পেরেছিলাম। রিলিজিয়ান হ্যাজ গুড ইম্প্যাক্ট টু ইনভাইট দ্য আলফা ওয়েভস এন্ড থিটা ওয়েভস। কাজে সমস্ত স্টুডেন্টদের আমি উপদেশ, টেক হোম মেসেজ হলো, আমরা পবিত্র জীবন যাপন করার চেষ্টা করি। এটা শুধুমাত্র আপনার লার্নিং কে হেল্প করবে না, আপনার সারা জীবন এটাকে হেল্প করবে এবং আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে হেল্প করবে। প্রফেশনাল লাইফ সম্পর্কে বলতে গেলে, which profession you want to take, এটা নাই অবশ্য এখানে স্লাইডে। আমি আমার জীবন থেকে বলি যে যেই প্রফেশনে আপনি ভালো করবেন মনে হয় সেটাতে যাওয়াই ভালো। আমি যেরকম স্কুল জীবনে দেখতাম ম্যাথমেটিক্সে অঙ্ক করার সময় সিলি মিস্টেক হতো, কিন্তু তখন থেকে আমার মনে হয় আমি ইঞ্জিনিয়ারিং অত ভালো করবো না, সেই জন্য আমার ডাক্তারিতে যাওয়া, এটা একটা আমার ধারণা ছিল। ইন্টারমিডিয়েটে আমি ফিজিক্স আমার খুব ভালো লাগতো, পিওর ফিজিক্স। ফিজিক্সের 2 পেপারে আমি 97 করে পেয়েছিলাম, কিন্তু সোশ্যালি একজন সায়েন্টিস্টের অতটা গ্রহণযোগ্যতা আছে, কিন্তু নিটটা অত বেশি নয়। ডাক্তারদের নিট যেরকম বেশি, সোশ্যালি ডাক্তারের নিটটা বেশি। কাজে আমাকে সোশ্যাল নিড ইজ ইম্প্যাক্টেড অন দ্য ডিসিশন মেকিং। Where you are efficient, it is also important in the decision making. ডাক্তারিতে যখন আমি MBBS এ পড়ি, আমি সার্জারিতে যাব না মেডিসিনে যাব,
এটা যেরকম একটা সিদ্ধান্তের বিষয় ছিল। দুটো বিষয় বেসিক সাবজেক্ট থাকে, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। ফিজিওলজি যে ভালো করে সে মেডিসিনে ভালো করে, যে অ্যানাটমি ভালো করে সে সার্জারিতে ভালো করে। কেন জানি আমার অ্যানাটমিতে অত্যন্ত ভালো হতো, আমি অনার্স মার্ক পেয়েছিলাম অ্যানাটমিতে। সো দ্যাট রিজন আই চুজ সার্জারি। সার্জারিতে আবার অনেক পার্ট আছে, বিভিন্ন সেগমেন্ট, প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, নিউরো সার্জারি, ইউরো সার্জারি, এরকম। আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটু একটু করে 6 মাস করে, কখনো 3 মাস করে আমি গিয়েছিলাম। আমি অর্থোপেডিক্সে প্রথম গেলাম, ভালো মেন্টরশিপ, আমার রোল স্যার ছিলেন আমার প্রফেসর। কিন্তু আমার তখন স্বাস্থ্য খুব ক্ষীণ ছিল। আমি দেখলাম যে হাড্ডি যে ভেঙে গেছে, আমি রিডাকশন করতে পারি না, শক্তি নাই। তখন দেখলাম যে মনে হয় অর্থোপেডিক্স দ্বারা আমার দ্বারা হবে না। আমি প্লাস্টিক সার্জারিতে গিয়েছিলাম 3 মাস। দেখতাম প্লাস্টিক সার্জারিতে স্কিন উঠাতে হয়, স্কিন উঠতে গেলে একটু মোটা হয়ে যাচ্ছে। তখন মনে হলো যে না, প্লাস্টিক সার্জারি আমার হবে না। নিউরো সার্জারিতেও আমি গিয়েছিলাম, নিউরো সার্জারিতে কিছুদিন কাজ করেছিলাম। যে নিউরো সার্জারিতে দেখি যে অনেক লম্বা সার্জারি, কিন্তু আউটকাম অত ভালো হয় না। সেজন্য মনে হলো নিউরো সার্জারি মনে হয় আউটকাম দ্বারা আসে না। পরিশেষে আমি ইউরোলজিতে ঢুকেছি। এইরকম আমার মনে হয় আপনি যে সাবজেক্টে সবচেয়ে এফিসিয়েন্ট, সাবজেক্টে যদি ভ্যারিয়েশন থাকে, অনেকগুলি সেগমেন্ট থাকে, সেই সেগমেন্টগুলোতে একটু একটু করে দেখা যে কোনটাতে আপনি সবচেয়ে বেশি ভালো করার সম্ভাবনা, সেটা সোশ্যাল নিড আছে কিনা সেটা দেখা। এগুলো দেখে আপনার কোন প্রফেশনটা নেবেন সেটা সিলেক্ট করা উচিত। প্রফেশনের ভিতরে আবার অর্ডিনারি ওয়ার্ক আছে, অর্ডিনারি প্রফেশন, আবার চ্যালেঞ্জিং জব আছে। চ্যালেঞ্জিং জব, হোয়াট ইজ চ্যালেঞ্জিং জব? আমি অত ডেফিনেশন জানি না, কিন্তু আমার কাছে মনে হয় চ্যালেঞ্জিং জব সেটাই যেখানে ফেইলিয়র রেট বেশি, সাকসেস রেট কম। যেখানে ফেইলিয়র রেট কম, সাকসেস রেট বেশি, দ্যাট ইজ অর্ডিনারি ওয়ার্ক। সবাই অর্ডিনারি ওয়ার্ক করে, কিন্তু কিছু কিছু মানুষের তো চ্যালেঞ্জিং ওয়ার্ক করা দরকার। কাদের করবে? যে ইন্টেলিজেন্ট, যে হার্ড ওয়ার্কিং, পরিশ্রম করার ক্ষমতা আছে, পরিশ্রম করার শক্তি আছে, যে লেগে থাকার শক্তি আছে, যে পারফেকশনিস্ট, পারফেক্ট করার চেষ্টা করবে, তাদের কিন্তু হওয়া উচিত চ্যালেঞ্জিং জবে যাওয়া উচিত। কারণ আল্লাহ পাক আপনাকে এই গুণগুলি আপনাকে দিয়েছেন, এই গুণগুলি যদি আপনি অ্যাপ্লাই না করেন তাহলে তো আসলে ওয়েস্টেজ হচ্ছে। আল্লাহ পাক যেগুলি দিলেন সেটা ওয়েস্টেজ হয়ে গেল। আমি দেখি যে অনেকেই আজকালকার ছেলেমেয়েরা সহজ জিনিস পছন্দ করে। অনেকেই ডাক্তারিতে পড়তেই চায় না, মনে করে যে ডাক্তারি অনেক পড়া লাগবে, অনেক কিছু করা লাগবে। তা নয়, আসলে তা নয়। প্রত্যেকটা ডিপার্টমেন্টই আপনাকে পড়াশোনা করতে হবে। যদি আপনার ইন্টেলিজেন্স থাকে, যদি আপনার নলেজ ভালো থাকে, যদি আপনি ভালো রেজাল্ট করেন, যদি আপনার পেশেন্স থাকে, যদি আপনার হার্ডওয়ার্কিং মনোভাব থাকে, যদি আপনার পারফেক্ট করার নিয়ত থাকে, তাহলে অবশ্যই থেকে চ্যালেঞ্জিং জবে যাওয়া উচিত। একটা চ্যালেঞ্জিং জব অথবা যে কোনো অর্ডিনারি জব করার টেকনিকটা কি? টেকনিকটা আমার মনে হয়, আমার জীবন থেকে আমি বলি, সাধারণত মানুষ তো চ্যালেঞ্জিং জবের ভিতর যেতে চায় না। আমি যখন ইউরোলজিতে মাস্টার্স শেষ করি, তৎকালীন পিজি হাসপাতাল থাকার সময় 2000 সালে, তখন কিন্তু আমার ধারণা ছিল না যে আমি ট্রান্সপ্লান্টে যাব। তখন 2000 সালে শুধুমাত্র পিজি হাসপাতালে ট্রান্সপ্লান্ট হতো। অনেক ক্ষেত্রে দেখা যেত যে কিডনিটা কাজ করছে না। প্রত্যেকটা রোগী তখন অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, সবাই অখুশি হয়ে থাকে। এরকম একটা কাজের ভিতরে যেতে তো ইচ্ছা করে না। আমি 2000 সালে শেষ করে প্রায় 1-2 বছর অর্ডিনারি ওয়ার্কই করলাম, ইউরোলজি করলাম, ট্রান্সপ্লান্টে যাইনি। কিন্তু পরবর্তীতে মনে হয়েছে আমার রেজাল্ট ভালো, আমি কাজ করতে পারি, আমি পরিশ্রম করতে পারবো, আমি লেগে থাকবো। পরবর্তীতে কি কারণে যেন আমাকে জাতীয় কিডনি রোগী ইউরোলজি হসপিটালে আমাকে সহকারী অধ্যাপক হিসেবে ট্রান্সপ্লান্ট সার্জারিতে সিলেক্ট করা হলো। তখন ঘাড়ে যখন জল পড়ে গেল, তখন আমাকে এটা করতেই হলো। তখন আমি কি করলাম সেটাই আমি বলছি। যখন আমাকে ট্রান্সপ্লান্ট সার্জারিতে দেওয়া হলো, তার মানে আমাকে এটা করতেই হবে। তখন আমি প্রথম যে কাজটা করলাম, নলেজ গেইন। প্রথম কাজ হলো যে কোনো কাজ করার আগে সেই বিষয়ে আপনার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান অর্জন করা। এখন অনেক বই পাওয়া যায়, অ্যাভেলেবল, ইন্টারনেটে অ্যাভেলেবল, বিদেশ থেকে নিয়ে আসা যায়, সব বাজারে পাওয়া যায়। আমি 2টা ট্রান্সপ্লান্টের উপরে ভালো ভালো বই প্রায় পুরোটাই পড়ে ফেললাম। জ্ঞান অর্জন কমপ্লিট করতে হবে।
প্রথম কাজ হলো কমপ্লিট জ্ঞান অর্জন, দ্বিতীয় হচ্ছে ট্রেনিং। তখন আমি ট্রেনিং এর ব্যাপারে আমাদের দেশে তখন বঙ্গবন্ধুতেই হতো, আমি কিছুদিন ট্রেনিং করলাম, আগেও ট্রেনিং করেছিলাম, আবার ট্রেনিং করলাম। তারপরে আমি পার্শ্ববর্তী দেশে গেলাম, করাচিতে, আহমেদাবাদে গিয়েছিলাম, যেখানে হাই ভ্যালু সেন্টার, যেখানে অনেক কাজ হচ্ছে, যে কাজটা আপনি করতে চাচ্ছেন সেই কাজটা যেখানে বেশি হচ্ছে, সেখানে বেশি মেন্টরও পাওয়া যাবে, ভালো মেন্টর পাওয়া যাবে। তো সেইখানে আমি কাজ করলাম। কাজ করে এসে যখন আমার ভিতরে কনফিডেন্স আসলো যে না, এই কাজটা করতে পারবো, আমাকে একটু করতে হবে। অধিকাংশ চ্যালেঞ্জিং জব কিন্তু একটু কমপ্লেক্স হয়ে থাকে, একটু লম্বা হয়ে থাকে। আমাদের ট্রান্সপ্লান্টে যেরকম অনেক একজন ডোনার, একজন যিনি দেবেন তার থেকে কিডনিটা বের করতে হয়, খুব সুন্দরভাবে বের করতে হবে, নিখুঁত ভাবে বের করতে হবে, আর্টারি আলাদা করতে হবে, ভেইন আলাদা করতে হবে, ইউরেটার সুন্দরভাবে ভাস্কুলারিটি সহ বের করতে হবে। এই কাজটা যাতে খুব সঠিকভাবে হয় সে বিষয়ে পারফিউশন করতে হবে, ওর থেকে সমস্ত রক্ত বের করে ফেলে ওয়াশ করে পরিষ্কার করে তারপরে ঢোকাতে হবে। আবার অ্যানাস্টোমোসিস, যেটা যার শরীরে লাগানো হবে, আর্টারিতে লাগাতে হবে, ভেইনে লাগাতে হবে, ইউরেটারে লাগাতে হবে, এগুলি খুবই সূক্ষ্মভাবে করতে হবে এবং অ্যাকিউরেট হতে হবে, যাতে কোনো লিক না থাকে। কাজে এই কাজগুলির সাথে সেগমেন্টেশন অফ দ্য ওয়ার্ক, যদি কমপ্লেক্স ওয়ার্ক হয় কয়েকটা সেগমেন্টে ভাগ করে আমি আলাদা আলাদা, যেরকম যাতে কিডনি ওঠানো, আমি নর্মাল একটা কিডনি সার্জারি করতে যদি অ্যাজ ইউজুয়াল করতে কোনো সমস্যা নেই, কিন্তু সেটাকেও আমি খুব নিখুঁত ভাবে ডোনার নেফ্রেক্টমি করার মতো করতাম। একটা কিডনি স্টোন সার্জারি করতেছে, কিন্তু সেটাও একটা ডোনার নেফ্রেক্টমি, যেটা কিডনি তোলার জন্য, যেটা খুব নিখুঁত, আর্টারি আলাদা, ভেইন আলাদা, সবকিছু করে, সো দ্যাট আই গট দি কনফিডেন্স যে আমি ওই ছোট ছোট সেগমেন্ট গুলাকেও খুব সুন্দরভাবে করছি এবং পারফেক্টলি করছি। অ্যানাস্টোমোসিস, ভাস্কুলার অ্যানাস্টোমোসিস, অন্য একটা সার্জারিতে ভাস্কুলার অ্যানাস্টোমোসিস, সেখানেও যেন খুব নিখুঁত ভাবে হয়। প্রত্যেকটা সেগমেন্টকে আমি যখন নিখুঁত ভাবে করলাম, লাস্টে সমস্ত কাজগুলোকে একত্রিত করে পূর্ণ কাজটা করা, এটা এইভাবে আমরা নিখুঁতীকরণ করতে হয় প্রত্যেকটা কাজের। যখন আমি করে ফেললাম 2007 সালে, আমরা প্রথম 2005 সালে আমি জাতীয় কিডনি রোগে শুরু করি, 2007 সালে আমার একটা প্রাইভেট সেন্টার ছিল, সেখানে শুরু করি। আসলে তো প্রথমে ইয়েতেই করতে হয়, গভর্নমেন্ট লেভেলেই করতে হয়, প্রাইভেট লেভেলে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু একটু বাধ্য হয়ে যেতে হয়েছে। তো যাই হোক, সেখানে আমরা প্রথম দিকে অল্প অল্প করে করতাম, তারপরে আস্তে আস্তে বাড়িয়ে ফেললাম। তো প্রথম দিকে দেখতাম যে যেসব রোগী কিডনি ফেল করে যাচ্ছে, অত্যন্ত গরিব, কেমন গরিব, 80 থেকে 85% রোগী টাকার অভাবে হয় ডায়ালাইসিস করতে পারছে না, ট্রান্সপ্লান্ট করতে পারছে না, মারা যাচ্ছে। তখন দেখলাম যে এই রোগীগুলো থেকে আমরা চিন্তা করলাম যে আমরা টাকা পয়সা নিব না, কি করা যায়। তখন আমি আমার ব্রেনকে সেট আপ করলাম যে আমি সপ্তাহে 6 দিন অন্যান্য ইউরোলজি কাজ করবো, কিন্তু একটা দিন আই উইল ডেডিকেট ফর দি ট্রান্সপ্লান্ট পেশেন্টস। দিস ওয়ে আমার ব্রেনটাকে এইভাবে আমরা সেট আপ করব। আলহামদুলিল্লাহ আমার কিছু সহযোগী ছিলেন, তারাও কিন্তু আমার সঙ্গে একত্রিত হলেন। আপনি যখন ভালো কাজ করবেন, আপনি যখন অনেস্টলি করবেন, দেখবেন আপনার সহযোগীও পেয়ে যাবেন, আল্লাহ বোধহয় জোগাড় করে দেয়। এরকম কিছু সহযোগী এখনো আছে, সেই 2007 সাল থেকে এখন পর্যন্ত একই সঙ্গে আমরা কাজ করি। যদিও তারা এখন প্রফেসর লেভেলে চলে গেছে, তারপরেও আমি তো রিটায়ারমেন্ট অনেক আগেই নিয়েছি, তো একসাথে কাজ করছি। যাই হোক, তো এইভাবে আমরা শুরু করি। তারা এত গরিব থাকে, ট্রান্সপ্লান্ট করে দিলাম, দেখা যায় যে ফলো আপে আসে না। ফলো আপ করতে আসলে দেখা যায় যে ট্রান্সপ্লান্ট রোগীদের খুব ক্লোজ ফলো আপ দরকার। কারণ হলো ওষুধ যদি ঠিক মতো না খায়, টাইমলি না খায়, তাহলে দেখে কিডনি অনেক সময় এলোমেলো করতে থাকে। আর যদি লম্বা গ্যাপে আসে, তখন আর কিডনি নষ্ট হয়ে গেলে আর ব্যাক করানো যায় না। প্রতিবার আসলে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং প্রতিবারে কিছু খরচ হয়ে যায়। যখন আমি একটা প্রাইভেট সেন্টারে কাজ করতাম, তখন ওদের অর্ধেক টাকা দিয়ে করতাম। তখন থেকে আমি চিন্তা করলাম যে কি করা যায়, এদেরকে কিভাবে হেল্প করা যায়। তো এদেরকে তখন আমি যে কিভাবে ফলো আপটা ফ্রি করা যায় কিনা, তখন থেকে আমার চিন্তা যে একটা যদি হসপিটাল করা যেত আলাদাভাবে, কিডনি বেসড হসপিটাল, সো দ্যাট আই ক্যান হেল্প দেম ইন এ ডিফারেন্ট ওয়ে, তাদেরকে একদম ফুল ফ্রি করা সম্ভব। এবং 2014 সালে আমরা সেই সিকেডি হসপিটাল প্রতিষ্ঠা করি। এটা একটা নতুন টেকনোলজি আমার কাছে, মানে আমার কাছে কখনো ডোনেশন নিতে ভালো লাগে না কারো থেকে, চেয়ে মানে অনেক সময় আনসাস্টেনেবল হয়ে যায়। আমি হসপিটালটা করলাম যেটা, এটাকে আমি বলি যে ফিলান্থ্রপি উইদাউট ডোনেশন, অর্কিড মডেল। অর্কিড যেরকম একটা গাছে থেকে সমস্ত নিউট্রিশন নিয়ে থাকে এবং সেই গাছটা কিন্তু কোনো ক্ষতি করে না,
ইন রিটার্ন সে সুন্দর ফ্লাওয়ার দেয়। আপনি চিন্তা করুন, দুইটা বড় বড় লম্বা গাছ রয়েছে, প্রত্যেকটা গাছের সমান শাখা প্রশাখা পাতা পল্লব রয়েছে। একটা গাছে অর্কিড আছে আর একটা গাছে অর্কিড নাই, দুইটা গাছেরই কিন্তু সমান লম্বা, সমান শাখা প্রশাখা পাতা পল্লব, কিন্তু যে অর্কিড রয়েছে সেটাতে সুন্দর ফুল দিচ্ছে, সে কিন্তু ওই গাছ থেকে পুরো নিউট্রিশন নিচ্ছে। আমার হাসপাতালটা মনে হয় একটা বড় গাছের মতো, এখানে আমার প্রচুর স্টোন সার্জারি হচ্ছে, প্রচুর প্রস্টেট সার্জারি হচ্ছে, প্রচুর অন্যান্য সার্জারি, প্রচুর অন্যান্য কাজ হচ্ছে, সেইখান থেকে কিছু নিউট্রিশন এই ট্রান্সপ্লান্ট পেশেন্ট গুলো নেয়। কিভাবে না, ধরেন ট্রান্সপ্লান্ট পেশেন্ট প্রতিদিন কিন্তু এখন 30-35টা পেশেন্ট আসে, প্রতি মাসে প্রায় 900-1000 পেশেন্ট ফলো আপ আসে। আমাদের 2000 গতকালকে আমরা ট্রান্সপ্লান্ট করেছি, 2077তম ট্রান্সপ্লান্ট করেছে। তো এরকম প্রচুর আমাদের ট্রান্সপ্লান্ট রোগী ফলো আপ করতে হয়। প্রত্যেকটা রোগী 500-700 টাকা করে টেস্ট ফ্রি হয়, প্রায় প্রতি মাসে আমার 6-7 লক্ষ টাকার টেস্ট ফ্রি হয়। টাকার অঙ্ক মনে হবে অনেক বড় অঙ্ক, আমি কোনো ডোনেশন ছাড়াই এটা করা সম্ভব, কিন্তু আমার কিন্তু অতটা খরচ হয় না। কারণ কি, আমি যে যন্ত্রপাতি দিয়ে করি ওই যন্ত্রপাতি তো অন্য কাজে ব্যবহৃত হচ্ছে, কাজে এদের জন্য তো ওই যন্ত্রপাতি না। ওই এই যন্ত্রপাতি যদি এই ট্রান্সপ্লান্টের পরীক্ষাগুলি করি তাও খরচ হবে, না করি তাও খরচ হবে, আমার শুধু রিয়েজেন্টের খরচ হয়। কারণ আমার আলাদা মেশিন লাগে না এই টেস্ট করতে, আলাদা লোক লাগে না, আলাদা জায়গা লাগে না, অল্প একটু রিয়েজেন্ট খরচ হয়। কাজে 5 লক্ষ টাকা টেস্ট করতে হয়তো আমার 50-60 হাজার টাকা রিয়েজেন্ট করা হয়, এটা তো জায়গা থেকেই হয়ে যায়। কাজে এইভাবে আমরা অর্গানাইজ করে করি, এটি যেন অর্কিড মডেল অফ ফিলান্থ্রপি। তো সেটা বলছিলাম যে যখন আপনি সোসাইটিতে আপনার সার্ভিসটা ডেলিভারি করবেন, তখন সেই ডেলিভারি সার্ভিসটা ডেলিভারি করলে করার সময় আপনি কি কি করবেন, কেন মানুষ আমাকে এরকম ভালোবাসে, কেন মানুষ আপনাকে ইয়ে করে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে পারি, হাজী মোহাম্মদ মহসিনের কথা আমরা সবাই জানি। কত আগে জন্মেছিল আমি ঠিক বলতে পারবো না, সেই সময় তো অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, নো ডাউট অ্যাবাউট ইট। তাদের নামও আমরা জানি না, তাদের শ্রদ্ধাও করি না, তাদেরকে স্মরণও করি না, কিন্তু হাজী মোহাম্মদ মহসিনের কথা আমরা স্মরণ করি, শ্রদ্ধা করে তাকে রেসপেক্ট করি, তার কথা আলোচনা করি। কেন? কারণ হলো তিনি একটা দানশীল ব্যক্তি ছিলেন, সেই দানশীলতাকে উদ্বুদ্ধ করার জন্য করি। যখন আমি সোসাইটি থেকে আমার সার্ভিসটা ডেলিভারি করবো, সেই সার্ভিসটা ডেলিভারিতে আমি দেখবো হু আর দি ক্লায়েন্টস, সেই ক্লায়েন্টের ভিতরে কোন কোন নিডি সেক্টর যদি থাকে সেখানে আমি ফিলান্থ্রপি করি। ইট ক্যান বি ডান বাই এনি পার্সন, এনি পিপল, ইভেন ইন এ প্রাইভেট সেক্টর। আমি একটা এক্সাম্পল বলি, যদি আপনার ড্যাফোডিল ইউনিভার্সিটির কথা, কিংবা যে কোনো ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, সে ধরেন একটা ক্লাসরুমে 50টা ছাত্র আছে, 5টা যদি চেয়ার বাড়ায় দেয়, 5টা স্টুডেন্ট যদি বেশি পড়ে, তাতে কিন্তু তার কোনো খরচ বাড়ে না, তার এক্সট্রা টিচার লাগে না, এক্সট্রা জায়গা লাগে না, এক্সট্রা কিচ্ছু লাগে না, শুধু 5টা চেয়ার বেশি লাগে, কাজে 5টা স্টুডেন্টকে ফ্রি পড়ানো সম্ভব। এইভাবে একটা নিডি সেক্টরকে সাপোর্ট দেওয়া যায়। দিস ইজ দ্য টেকনিক, হাউ ইউ ক্যান গিভ ইট, হু আর দ্য নিডি পিপল, ইউ ক্যান ডিসাইড। এইভাবে যখন আপনি কাজ করবেন, যখন আপনার কাজটা ফিলান্থ্রপিক্যালি হবে, তখন কিন্তু আপনাকে সবাই অন্য চোখে দেখবে, তখন আপনাকে স্মরণ করবে, আপনাকে শ্রদ্ধা করবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে ভালোবাসা দেবে। আমরা ফ্যামিলিতেও সাকসেসফুল হতে চাই। আমার কাছে মনে হয় ফ্যামিলিতে সাকসেসফুল হতে হলে 3টা জিনিস দরকার: অনেস্টি, হাই মোরাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ট্রান্সপারেন্সি। এই 3টা জিনিস যদি থাকে তাহলে আর কিচ্ছু দরকার নেই। সেই বাবা যদি অনেক গরিব হয়, তার ওয়াইফকে যদি কোনো রিং নাও কিনে দেয়, তার ছেলে মেয়েদের যদি কোনো গিফট নাও কিনে দেয়, তাহলেও কিন্তু শ্রদ্ধা করে, সেই বাবাকে স্মরণ করে, সেই স্বামীকে স্মরণ করে, তার কথা মেনে চলে, তাকে রেসপেক্ট করে। অন দি আদার হ্যান্ড, যদি তার উল্টা গুলি হয়, তাহলে যত টাকাই থাকুক না কেন, যত ডায়মন্ডের রিং কিনে দেন না কেন, যত দামি গিফট আপনার ছেলে মেয়েদের দেন না কেন, তারা কিন্তু ট্রু লাভ আপনাকে করবে না, রেসপেক্টও করবে না, ওবে করতেও চাইবে না। আচ্ছা, এই গুণগুলো কিন্তু সহজ, বলা সহজ, কিন্তু করা কঠিন, রাখা কঠিন, অর্জন করা কঠিন এবং কিপ করা কঠিন, টিকে থাকা কঠিন। এর ভিতরে কি কি জিনিস আমাদের এই জিনিসগুলো থেকে, আমাদের এই ভালো গুণগুলো থেকে সরিয়ে নেয়? আমার কাছে মনে হয় 2টা জিনিস। একটা হচ্ছে এক্সেসিভ গ্রিড ফর ওয়েলথ, আমরা টাকার প্রতি অত্যন্ত আকর্ষণীয় থাকি।
এবং আমরা সুনামের জন্য আকর্ষণীয় থেকে আমরা প্রাউড ফিল করি, আমরা অত্যাধিক প্রাউড। তো কিভাবে আমরা এই দুইটা জিনিস থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি? আপনি দেখুন, আমরা সবাই জানি অনেক টাকা পয়সা আছে এরকম, দেখেন সে কিন্তু রাত্রে ঘুমাতে পারছে না, শান্তি নাই, সে এমন রোগে ভুগছে, সারা পৃথিবীতে কোনো চিকিৎসা নাই, চিকিৎসা করেও সুস্থতা পাচ্ছে না। এমন আছে যে তাকে কেউ সম্মান করে না, সালাম দিলেও মন থেকে সালাম করে না, অনেক উদাহরণ আছে। তারপরেও আমরা টাকার প্রতি দৌড়ে থাকি। এটা এটা একটা কারণ। আমরা যদি এটা ফিল করি যে টাকা আমাকে কিছুই দিতে পারে না, বরং আমরা যে গুণগুলির কথা বললাম, গুণগুলি অর্জন করলে এই সবগুলি আপনি পাবেন। আপনি পিস পাবেন, আপনি সম্মান পাবেন, আপনি সবকিছু পাবেন এর থেকে। দ্বিতীয় যেটা যেটা আছে যে টাকা পয়সা যদি আমি এইভাবে চিন্তা করি, কোরআন শরীফে আছে অনেক আয়াত আছে, দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আল্লাহ পায়। আমাকে যে টাকা পয়সা দেয়া হয়েছে, আমি মনে করি পুরো টাকাটা আমার নয়। ধরুন কুয়েতে একটা বাজেট থাকে, সেখানে যে ডিরেক্টর আছেন তাকে একটা বাজেট দেওয়া হয়, সে ডিরেক্টর সাহেব কি মনে করেন সেই বাজেটটা তার? মনে করেন না, সে এই বাজেটটা পুরো কুয়েতে ডিস্ট্রিবিউট করে। তার কতটুকু? তার একটা বেতন আছে, সে বেতনটুকু তার। আমি মনে করি আমার যে ইনকাম হয়, সেই ইনকাম পুরোটাই এরকম একটা বাজেটের মতো আমার কাছে দিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ পাক দিয়েছেন আমাকে। এখান থেকে আমার মধ্যম পন্থায় খরচ করার জন্য যেটুকু প্রয়োজন, আমার খাওয়া দাওয়া, থাকা, চলাফেরা, স্বাস্থ্য, এগুলির জন্য যতটুকু দরকার সেইটুকু আমার। বাকি এক্সেস টাকা আমার নয়, আমাকে এটা ডিস্ট্রিবিউট করতে হবে ভালো জায়গায়। আপনার মাথায়, ব্রেনে যা যা ভালো কাজ মনে হয় সেটাতেই আপনি ব্যয় করতে পারেন। নেক্সট হচ্ছে প্রায়। আমি একসময় নিজেই বলেছি, একসময় বলতাম যে এই কাজটা আমি করেছি, এই কাজটা আমি করেছি, এই কাজটা আমি করেছি। এখন আর বলি না, মনে হয় এই কথাটা ঠিক না। আমি এখন বলি যে আল্লাহ পাক এই কাজগুলি আমাকে দিয়ে করিয়েছেন। এক্সাম্পলটা কি? এক্সাম্পল, আমরা যদি একটা কলম দিয়ে লিখি, কলম দিয়ে যদি লিখছি, যদি আমি লিখি তাহলে কি বলে? কামরুল সাহেব লিখছে। যদি আপনি লিখেন, কে লিখছেন? বলে যে অমুক লিখছেন। যদি আরেকজন লেখেন, সে লিখছেন। কেউ কিন্তু কলমের কথা উল্লেখও করে না, যে লিখছেন তার কথা বলে, তাই না? আসলে আমাকে চলাচ্ছেন কে? আল্লাহ পাক চলাচ্ছেন। যদি আমি আল্লাহ পাকের মন মতো চলতে থাকি, যদি আল্লাহ পাকের রং সহ চলতে থাকি, তাহলে আমি কিন্তু সবকিছু আল্লাহ পাক আমাকে দিয়ে করান, সবকিছু আমার সাকসেসফুল হতে থাকে। তাহলে প্রায় টাকার যাবে, কলমের না যে করাচ্ছেন। আমার তো মনে হয় আমরা আল্লাহ পাকের হাতের কলমের মতো। আল্লাহ পাক আমাকে যেভাবে লিখতে বলছে সেইভাবে লিখছি। যদি প্রোভাইডেড আমি আল্লাহ পাকের মতো করে চলি, আল্লাহ পাকের রংগুলি নিয়ে চলি, আল্লাহ পাকের মনসা অনুযায়ী চলি, তাহলে আমার কাজগুলি সুন্দর হবে, সবাই এটা গ্রহণ করবে, সবাই এটাকে রেসপেক্ট করবে এবং আল্লাহ পাকও খুশি হবেন। কাজে সেই কারণে আমি মনে করি যে আমি এই কাজগুলি করছি না, আমি এই যে কথাগুলি বলছি আমি বলছি না। আমি নিজেও কিন্তু অনেক ভিডিও সাক্ষাৎকার দিয়েছি, পরে আমি নিজেই আবার মোবাইলে দেখছিলাম যে কেমন লাগে। আমার নিজেকেই মনে হচ্ছে এটা কি আমি বলেছি? তাই মনে হয় এটা আল্লাহ পাক বলাচ্ছেন। যদি আপনি সঠিকভাবে নিয়ম ওইভাবে করেন তাহলে করা হবে। কাজে যদি আল্লাহ পাকই করে থাকেন, আমার তো গর্ব করার কিছুই নেই। আমি আমার কথা শেষ কথা বলতে চাই যেটা আয়াত দিয়ে, কিভাবে সাকসেস হবেন। অনেক রুলস কোরআনে আছে, অনেকগুলো রুল পাবেন। সে সফল হয়ে গেল যে নিজেকে পবিত্র করলো, যে নিজেকে কলুষিত করলো সে ধ্বংস হয়ে গেল। সূরা আশ-শামসে আছে, একদম একটা গুণ এখানে বলা আছে, পবিত্র গুণ। আর যে কলুষিত করলো সে ধ্বংস হয়ে গেল। কাজে আমরা পবিত্রতা অর্জন করবো আমার কাজে, আমার পড়াশোনায়, আমার ফ্যামিলি লাইফে। আমি যখন এটা ডেলিভারি করবো কারো কাছে, সেইখানে আমি ওজন ঠিক দেবো। সবকিছু মিলিয়ে সবকিছু যদি পবিত্রতা অর্জন করি তাহলে সাকসেস অবশ্যই আসবে। কোরআনের আয়াত, তোমরা আল্লাহর রং গ্রহণ করো। আল্লাহর রঙের থেকে ভালো রং কি আর কোনো কিছু আছে? আমরা সবাই আল্লাহর রং যদি গ্রহণ করার চেষ্টা করি, কিছু কিছু যদি গ্রহণ করতে পারি, সেই রঙের কারণে আপনি খুব ভালো, সবাই আপনাকে ভালো